Thank you. Omnai Farhan যে বিশ্লেষণটা করেছে সেটা অত্যন্ত আমার মনে হয় ভ্যালুয়েবল আমাদের জন্য এবং সরকারকে এই সুপারিশগুলো যে পাঁচটা সুপারিশ করা হয়েছে এটা দেওয়া দরকার। আর তার সাথে আমি কিছু হয়তো যোগ করতে চাই আর কি, অথবা কিছু ইলাবোরেট করতে চাই। একটা জিনিস বলেছে যে কার্বন ট্রেডিং, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট প্রজেক্ট কিন্তু কার্বন ট্রেডিং আন্ডারে আনা যায়। এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের একটা অংশ। কার্বন ট্রেডিংটা উনি হয়তো ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারেন নাই। আসলে এটা ব্যাপারটা হলো এরকম যে কার্বন ট্রেডিং হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি যদি কার্বন নিঃসরণ কমাতে পারে বা কার্বন অ্যাবজর্ব করতে পারে, তাহলে ওই কার্বনটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে ডেভেলপিং কান্ট্রির কাছে বিক্রি করলে করা যায়। এটা একটা প্রভিশন আছে কিয়োটো প্রোটোকলের। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ আজ পর্যন্ত একটি প্রজেক্ট দাঁড় করাতে পারেনি যেটা থেকে ইন্টারন্যাশনাল সেই কার্বন ট্রেড করে যে অর্জনটা সেটা পাবে। বাংলাদেশ থেকে ওয়েস্ট কনসার্ন একটা প্রোগ্রাম দিয়েছিল যে সলিড ওয়েস্টটাকে কম্পোস্ট করে কার্বন ট্রেডিং আন্ডারে আনা। তো এখানে তারা খুব একটা সাকসেসফুল হয়নি, কারণ একটা অনলি ওয়ান একটা ফ্র্যাকশন অফ দি টোটাল প্রোগ্রাম তারা ইমপ্লিমেন্ট করতে পারছে। এখানে অনেক প্রবলেম, সে প্রবলেম ডিসকাস করতে গেলে অনেক সময় লাগে। এটা ভিতরে আছে যে সিটি কর্পোরেশনের সহযোগিতা, অনেক রকম সমস্যা আছে এখানে। এই সমস্যাগুলো আসলে দূরীভূত না করলে এটা আমরা বেশি করতে পারবো না। কার্বন ট্রেডিং এ এখন সবচেয়ে 60% অফ দি টোটাল কার্বন ট্রেডিং এর মানি চায়না নিয়ে যাচ্ছে। তারপরে ইন্ডিয়া আছে, দেন সাউথ কোরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। এরা কিন্তু এই কার্বন ট্রেডিং এর টোটাল টাকাটা তারা নিচ্ছে, কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত একটা প্রজেক্টও দাঁড় করাতে পারেনি। আমি নিজে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাদের যে সায়দাবাগের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্প আছে ওটাকে স্যানিটারি ল্যান্ডফিলে কনভার্ট করে এটাকে আমরা যদি ওই কার্বন ট্রেডিং এ আনতে পারি, অর্থাৎ আমি যদি গ্যাসটাকে কালেক্ট করিয়া এনার্জি তৈরি করতে পারি, সো এটা কার্বন ট্রেডিং আন্ডারে আসে। তো এটার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল ফেজ 1-এ, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ফেজ 2-তে গিয়ে তারা আবার তাদের পুরোনো পদ্ধতি যে ওপেন ডাম্পিং সেটা চলে গেছে। ফেজ 1 যদিও এটাকে ডিজাইন করা হয়েছিল ওইভাবে, কিন্তু সেটা ফেজ 2-তে আসলে এটা ইমপ্লিমেন্ট করে নাই। আর ফেজ 1-এ যে প্রপোজাল ছিল এটাকে কার্বন ট্রেডিং আন্ডারে আনা, সেটাও কেউ ইনিশিয়েটিভ নেয়নি। তো এটার সমস্যাটা হলো এখানে এখন আমার মনে হয় যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেটা মেনশন করেন নাই যে কত সরকার, সেটা হলো যে তারা বোধহয় 2 কোটি গাছ লাগাবে এবং এই গাছ কিন্তু কার্বন অ্যাবজর্ব করে। সুতরাং এটাও ওই কার্বন ট্রেডিং আন্ডারে আনার জন্য এই 2 কোটি গাছ লাগাবে। এটাকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ উপদেশ দিয়েছেন যে এটা আমরা কার্বন ট্রেডিং আন্ডারে আনতে পারি। যদিও এটা আনতে পারি, বাট ইটস এ ডিফিকাল্ট প্রসেসটা হচ্ছে এই যে এটাকে সার্টিফাইড কার্বন রিডাকশন আওতায় এটাকে টেস্ট করে যদি মনে হয় যে এটা ইট ইজ সার্টিফাইড বাই সাম অর্গানাইজেশন, তখন এটাকে কার্বন ট্রেডিং আন্ডারে আনা যাবে। তবুও এটা একটা প্রসেসটা অবশ্যই, কিন্তু আমাদের সলিড ওয়েস্ট যে ডিসপোজাল সিস্টেম এটাকে পুরোপুরি কার্বন ট্রেডিং আন্ডারে আনা সম্ভব, কিন্তু এটার কোনো ইনিশিয়েটিভ কেউ নেয়নি। আমাদের বড় প্রবলেম এখন হচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণের ইনিশিয়েটিভ কিছু আছে আমাদের এই বাজেটে, কিন্তু নট অল। কারণ বায়ু দূষণের মেইন কারণ যেগুলো, এগুলোকে যদি আমি কন্ট্রোল না করতে পারি বা আইনের আওতায় আনতে না পারি, তাহলে আমাদের বায়ু দূষণ কন্ট্রোল হবে কি করে? এর ভিতরে একটা কম্পোনেন্ট আছে যেটা আসলে আমাদের বাংলাদেশে করা সম্ভব নয়। কারণ বায়ু দূষণটা হয় হচ্ছে যে আমাদের এখানে যত দূষণ হয় অ্যাকচুয়ালি এই ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই বেল্টে বাংলাদেশ সহ, অর্থাৎ হিমালয়ের যে রেঞ্জের যে ভিতরের যে কান্ট্রি আছে, এখানে সমস্যাটা হচ্ছে যে এই যত পলিউশন হয় এই পলিউশনগুলো
বায়ু হয় তখন বাংলাদেশ থেকে পলিউশন আস্তে 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 গিয়ে একেবারে শুধু ইন্ডিয়া গিয়া দিল্লিতে যায়। আবার যখন শীতকাল হয় তখন ওইখান থেকে যে বায়ুটা প্রবাহিত হয় এই বায়ুটা হিমালয়ের উপরে যেতে পারে না, কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশে চলে আসে। সুতরাং এই সাইকেলটা চলতেই আছে। তো এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রোগ্রাম দিয়েছিল যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল মিলে এই এখানে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের আন্ডারে এই 3টে কান্ট্রি মিলে যদি তারা চেষ্টা করে তাহলে বাল্ক অফ দিস পলিউশন বন্ধ সম্ভব। আপনারা জানেন যে ঢাকা এক সময় নাম্বার 1 হয়, দিল্লি এক সময় নাম্বার 1 হয়। কারণটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই দূষণটা টোটাল দূষণটাই মুভ করে ডিপেন্ডিং অন দি সিজন। সেই ইনিশিয়েটিভটা অ্যাকচুয়ালি 30% অফ দ্য পলিউশন কামস ফ্রম দেয়ার। এখন তার আগে আমাদের লোকাল পলিউশন যেগুলো হচ্ছে এগুলো কমাতে হবে। আমাদের এখানে হয়তো আইডেন্টিফাই করা হয়েছে যে ইটের ভাটা একটা, দেন আরেকটা সমস্যা আমরা নিজেরাই তৈরি করেছি, সেটা হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভার যে আমরা করেছি, ফ্লাইওভার থেকে কিন্তু প্রচুর ধুলা হয়। যখন একটা গাড়ি মুভ করে তখন এখান থেকে ধুলা চারদিকে ছড়িয়ে পড়ে। এখন একটা আগে ছিল যে ধুলাটা গ্রাউন্ড লেভেলে, কিন্তু এটা এখন ফ্লাইওভারে উঠে উপরে চলে গেছে। সুতরাং এটা স্প্রেডিং হচ্ছে, এটা লং ডিস্টেন্স। তো এখানে যে সমস্যা আছে আপনারা লক্ষ্য করবেন যে আশেপাশে যে সবগুলো যে দোকানগুলো আছে বা যা কিছু আছে, বাড়িঘর আছে, সেখানের অবস্থাটা কি একবার যদি লক্ষ্য করেন যে এই ফ্লাইওভার করার জন্য তারা প্র্যাকটিক্যালি কতটা অন্ধ হয়ে গেছে, কতটা মানে এক্সপোজ টু হাই সে পলিউশন। তো এই জিনিসটার সম্বন্ধে এখন যখন এই ফ্লাইওভার করা হয় তখন কিন্তু বুয়েট থেকে নিষেধ করা হয়েছিল যে শহরের ভিতরে ফ্লাইওভার করার দরকার নেই, শহরের ভিতরে যদি কিছু করতে হয় তাহলে আন্ডারগ্রাউন্ড যেতে হবে। অল দি মেগা সিটিজ অল ওভার দি ওয়ার্ল্ড তারা তাদের এই ট্রাফিক প্রবলেম সলভ করছে জাস্ট বাই আন্ডারগ্রাউন্ড। আপনারা যদি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটটা দেখেন, ইটস এ ভেরি স্মল স্ট্রিট, আমাদের একটা গলির মতো রাস্তা। সেই রাস্তার দুই দিকে তো পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আছে, বড় 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 কমার্শিয়াল ইনস্টলেশন আছে, কিন্তু ওখান থেকে যখন মানুষ বেরোয় তখন মনে হয় যে রাস্তা ভর্তি হয়ে যায় মানুষের, কিন্তু within 5 minutes all they enter into the underground and they go to their own destination very easily. তো এটার এক্সাম্পল আছে এখানে। তার আগে আমরা ফ্লাইওভার কেন করতে যাচ্ছি, আজকে হয়তো চলছে, কিন্তু 2 দিন পরে দেখবেন যে ফ্লাইওভারের উপরেও আমরা ট্রাফিক জ্যাম হবে, হবে। সুতরাং এটা তো ইট ইজ নট দ্য সলিউশন। এবং আনফর্চুনেটলি আরেকটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে মানে অন্যান্য শহরেও আমি অনেক জায়গায় দেখছি প্রেজেন্ট করতে যে আমাদের শহরে একটা ফ্লাইওভার করতে হবে। তারা মনে করে, মানে আমাদের যারা রাজনীতিবিদ বা যারা এমপি আছে তারা মনে করে যে ফ্লাইওভার ইজ অ্যান ইন্ডিকেশন অফ ডেভেলপমেন্ট, বাট ইট ইজ নট। ফ্লাইওভার শহরের ভিতরে করাটা অত্যন্ত অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট থাইল্যান্ড এটা করার পরে তারা বুঝতে পারছে যে এইভাবে এই সলিউশন হবে না, সো দেন দে হ্যাভ গন আন্ডারগ্রাউন্ড। এবং এই জিনিসটা যখন কামরুল ইসলাম সিদ্দিকী প্রথম এই ডেভেলপমেন্টের আসে তখন আমি বলছিলাম যে আপনি আন্ডারগ্রাউন্ড করেন, যদিও এটা কস্টলি সবার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা আমাদের অনেক প্রবলেম সলভ করবে। এবং ইট ইজ দি অনলি ওয়ে সমস্ত পৃথিবীতে বড় বড় মেগা সিটিগুলো এইভাবে তাদের ট্রাফিক প্রবলেম সলভ করছে। সুতরাং ট্রাফিক যদি আপনি আন্ডারগ্রাউন্ডে নিয়ে যান পলিউশনটা উপরে আসবে না, কিন্তু সেই জিনিসটা করতে পারেন না, কারণ হচ্ছে যে সবাই বলে যে ইট ইজ ভেরি কস্টলি, কিন্তু আসলে ভেরি কস্টলি না। ওপেন কাট মেথডে যদি করা হয় তাহলে এটা এই কস্ট না, এত কস্ট না। দিল্লিতে করা হচ্ছে, সব জায়গায় করা হচ্ছে, আমরা কেন করতে পারবো না? আমরা ওটা করার যে সুবিধা ছিল সেটাও নষ্ট করে দিয়েছি, কারণ এই যে মেট্রো রেল এবং যে ফ্লাইওভার করা হয়েছে এটার জন্য আমি এখন আর আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো না। সুতরাং এই প্রবলেমটা আমরা সৃষ্টি করেছি নিজেরা। আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে এখানে কাজ করার জন্য, বাট আই রিফিউজড ইট, যে না আমি যেটা পছন্দ করি না সেটা আমি কোনো কাজ করি না। তো যাই হোক, এই একটা সমস্যা আমাদের বায়ু দূষণ হচ্ছে, এবং বায়ু দূষণকে কন্ট্রোল না করতে পারলে আমরা সারা পৃথিবীতে আমাদের সবাই বলে যে ঢাকা শহর সবচেয়ে পলিউটেড শহর, এটা শুনতেও খারাপ লাগে। আরেকটা জিনিস আমরা এখানে আনার দরকার ছিল, সেটা হচ্ছে যে পয় এবং শিল্প দূষণ, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট প্রবলেম ইন বাংলাদেশ।
বায়ু এবং বর্জ্য দূষণ এটা আমাদের নদীগুলোকে শেষ করে দিল। আমাদের যে সুইট ওয়াটার সোর্স ছিল এই সোর্সগুলোকে একদম শেষ করে দিয়েছে। আপনারা এখন জানেন যে বুড়িগঙ্গা polluted, শীতলক্ষ্যা polluted, and all these rivers around Dhaka city is polluted. Chittagong, a part of the rivers are polluted. তো এই যে পলিউশন হচ্ছে এটা আমাদের শুদ্ধ পানির সোর্সকে পলিউট করছে। সুতরাং এই ব্যাপারে বোধহয় আমাদের একটা দরকার আর কি, সুপারিশ দরকার যে এটার প্রতি নজর দেওয়া। আমি যদি সংক্ষেপে বলি তাহলে এরকম হচ্ছে যে বায়ু দূষণটা বাংলাদেশ কিন্তু লিড করছিল এমডিজি পিরিয়ডে। MDG period, Bangladesh was the leader in South Asia to take initiative in sanitation. But এটা করার জন্য যেটা হয়েছিল যে বাংলাদেশ অ্যাসিড স্ট্যাটাস অফ অফেন্ডিফিকেশন ফ্রি কান্ট্রি, কিন্তু সেই জিনিসটাকে এই গত 15 বছরে একটু কিছু করা হয়নি। আমাদের এই আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে দুটো কনফারেন্স করা হয়েছিল। দুটো কনফারেন্সে আমি টেকনিক্যাল ছিলাম, কনভেনার ছিলাম, কিন্তু ওই দুটো কনফারেন্সের পর আর কিছুই করা হয়নি। যার জন্য এখন বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে পাওয়ার নিষ্কাশনে সবচেয়ে নিচে আছে এশিয়ান কান্ট্রি। সুতরাং আমাদের যে অবস্থা, এই অবস্থা আসলে অত্যন্ত খারাপ। তো তার সাথে শিল্প দূষণে অনেকে বলে যে তারা ট্রিটমেন্ট প্ল্যান করেছে, আইদার ট্রিটমেন্ট প্ল্যান ঠিকমতো কাজ করে না অথবা তারা অপারেট করে না। তো এই দূষণ তো হতেই চলছে এবং আমরা এখন নদীর পানি, বুড়িগঙ্গা নদী ছেড়ে আমরা পদ্মা থেকে পানি আনতেছি, আবার এদিকে মেঘনা থেকে পানি আনতেছি পানি সরবরাহের জন্য। এটা তো কষ্ট কত বাড়তেছে। সুতরাং এই যে দূষণটা আমাদের যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের কোনো ফিউচার নেই। আমাদের এত পানি থাকা সত্ত্বেও আমরা এই পানিটা ব্যবহার করতে পারছি। তো তারপরে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হলো সিঙ্গল ইউজ পলিথিন অবশ্য আসছে এটা এর ভিতরে। সুতরাং এটা একটা বড় প্রবলেম। এটাকে আমার মনে হয় সরকার একটু চেষ্টা করলে এটাকে ব্যান করতে আছেই, কিন্তু এটাকে আসলে ইমপ্লিমেন্টেশন করাই ডিফিকাল্ট। গত সরকার মানে এই ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছে অনেক, কিন্তু আসলে এই গভর্নমেন্ট যাওয়ার পরে আবার যা এই অবস্থা হয়ে গেছে। এটার কোনো নাই আর কি, এটার কোনো ইফেক্টিভ কোনো মিটিগেশন হচ্ছে না। তো এইগুলো আমার মনে হয় বায়ু এবং শিল্প দূষণটাকে একটা সুপারিশ আনা দরকার। আর বায়ু দূষণে আমাদের ইন্টারনালি আমরা যোগ করতে পারি, সেটা করার জন্য দরকার। তা না হলে আসলে আমাদের বাংলাদেশের ইমেজের প্রবলেম, বিরাট প্রবলেম, এবং হেলথ তো আছেই, এটা আর একটু আগে বলা হলো যে সোলার এনার্জি প্রোডাকশন ডেফিনেটলি অনেক কান্ট্রি এটায় অনেকটা অগ্রগামী, কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে ল্যান্ড নাই সেরকম। আজকে যদি আমি কৃষি জমির উপরে সোলার প্যানেল লাগাই তাহলে এই কৃষি জমি কিন্তু কাজ করবে না। কারণ হচ্ছে যে ক্রপ গ্রোথের জন্য বা যে কোনো গাছ গ্রোথের জন্য সানলাইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। সানলাইট না থাকলে কিন্তু এটা কখনো গ্রো করবে না, বা গ্রো করলেও সেটা সেই উৎপাদন যথেষ্ট হবে না। তো এখানে এই কৃষি জমির উপরে সোলার প্যানেল লাগানো অ্যাবসলিউটলি স্টপ করা দরকার, কারণ দিস ইজ নট দি লোকেশন, রাইট লোকেশন। আমাদের এক্সেস জায়গা এরকম নাই যে আমরা সোলার প্যানেল লাগাইয়া অনেক বিদ্যুৎ উৎপাদন করবো। আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল যে প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল লাগানো, কিন্তু এটা যে কতটা ইফেক্টিভ হয়েছে আমি সন্দেহজনক। কারণ হচ্ছে আমি দেখেছি মোস্ট অফ দি হাউসে তারা এই সোলার যে ইলেকট্রিসিটি এটা ইউজ করছে না, বা এটা প্রবলেমের জন্য এটা কাজ করছে না। তো এটা যদি অ্যাকচুয়ালি নতুন করে ইনিশিয়েটিভ নিয়ে এগুলোকে চালু করা যায় তাহলে কিন্তু অনেকটা কভারেজ হয়। তো আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের যে সুপারিশ